প্রিয় দর্শক, আন্তর্জাতিক কাস্টমস দিবস 2021 উপলক্ষে বিজয় টিভির বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আজ আমরা আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে নানাবিধ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কাস্টমসের বিষয়গুলো কিভাবে বাংলাদেশে সম্পাদিত হয়, কিভাবে এই কাজগুলো করা হয় এবং সেক্ষেত্রে জনগণকে কিভাবে সম্পৃক্ত করা হয়, এইগুলোই থাকবে আমাদের আলোচনার বিষয়। আর এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। শুরুতে আছেন মোহাম্মদ আহসানুল হক, কমিশনার, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট, সিলেট। আছেন অরুণ কুমার বিশ্বাস, অতিরিক্ত কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং মোহাম্মদ আহসানুল হক, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই এবং শুরুতে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে এবারের প্রতিপাদ্য বিষয় কি? আসলে প্রত্যেক বছরই ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে একটি প্রতিপাদ্য বিষয় তারা নির্ধারণ করে থাকেন। জি। তো এবছরে যে প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে কাস্টমস বোস্টারিং রিকভারি, রিনিউয়াল অ্যান্ড রেজুলেশন ফর এ সাস্টেনেবল সাপ্লাই চেইন। বিষয়টা আসলে এবার একটু আমাদের বৈশ্বিক যে পরিপ্রেক্ষিত যে অবস্থা, অর্থাৎ করোনার কারণে সারা বিশ্বে আপনার ব্যবসায়ের একটা নেগেটিভ পজিশনে চলে গেছে। অর্থাৎ প্রত্যেকটা দেশেই একটা মন্দাভাব দেখা দিচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে। এই মন্দাভাবটাকে যাতে আমরা রিকভার করতে পারি এবং আমরা আগের যে আমাদের ব্যবসায়িক যে পরিস্থিতিটা বিরাজমান ছিল সে অবস্থায় যাতে আমরা ফিরতে পারি, সেটাকে এবার আমাদের এই প্রতিপাদ্য বিষয়তে এটাকে হাইলাইট করা হয়েছে। জি। অরুণ কুমার বিশ্বাস, আপনার কাছে আসতে চাই। যেমনটি আমাদের মোহাম্মদ এহসানুল হক বলছিলেন যে আসলে এবারের প্রতিপাদ্য বিষয়, প্রতিবারই তো একটি প্রতিপাদ্য বিষয় থাকে, কিন্তু এবারের বিষয়টি একটু আমরা ভিন্ন দেখছি, কারণ আমরা একটি প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা আছি। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনকে অতিক্রম করার জন্য এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কী ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে? যেমনটি বলছিলাম যে আসলে প্রতি বছরের প্রতিপাদ্য নির্ধারিত হয় কিন্তু তৎকালীন সময়, অর্থাৎ গত এক বছরের যে আর্থিক অবস্থা বা সারা বিশ্বে যেটা চলমান থাকে সেটার উপর নির্ভর করে। তো বর্তমান সময়ের যে অর্থনৈতিক মন্দা, এটা কাটিয়ে ওঠার জন্যই কিন্তু এই সাপ্লাই চেইন, যেটাকে আমরা বিতরণ ব্যবস্থা বলি, এটা শুধু আমাদের ডোমেস্টিক ক্ষেত্রে নয় বরং সারা বিশ্বই কিন্তু এর দ্বারা প্রভাবান্বিত হয়েছে। তো এই যে বর্তমান সময় কাস্টমস যে বিষয়গুলো করছে, যেমন ধরেন অনেকে মনে করেন কাস্টমসের কাজ শুধু রেভিনিউ কালেক্ট করা, অনেকে মনে করেন যে পোস্টিং জিজ্ঞেস করলেই হয়তো সীমান্ত ব্যবস্থাপনা, তা কিন্তু নয়। এটা কিন্তু অনেকগুলো বিষয়ের উপরে আমাদের কাস্টমস ডিপার্টমেন্ট কাজ করে থাকে। যেমন ধরুন কিছু কিছু কাঁচামাল যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয়, যেগুলো অতি দরকারি, যেমন ধরুন আমরা যদি বলি যে এই হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে ডক্টর যারা তাদের স্বাস্থ্য সুরক্ষা অ্যান্ড এভরিথিং, এই সমস্ত পণ্যের উপরে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড পুরোপুরি শুল্ক কর মুক্ত করে দিয়েছেন, অব্যাহতি করেছেন। আবার যেমন ধরুন যখন চালের দাম বেড়ে যায় দেশের মধ্যে, তখন কিন্তু আমরা চালের উপরে রেভিনিউ কমিয়ে দিই। এবং এই জায়গায় অরুণ কুমার বিশ্বাস, আমি একটা বিশেষ একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। সেটি হলো এই যে কাস্টমসের যে ব্যাপ্তি, তার কার্যক্রমের যে ব্যাপ্তি, আপনি কি মনে করেন আমরা যদি আমরা দেশীয় প্রেক্ষাপটে আলোচনাটা নিয়ে আসি, তাহলে এই ব্যাপ্তিগুলো আমরা কতটা জনগণকে বুঝাতে পেরেছি অথবা সচেতন করতে পেরেছি অথবা তাদেরকে জানাতে পেরেছি? আপনি সঠিকই বলেছেন। এই যে দিবসটি যে আমরা উদযাপন করছি, এর কারণেই কিন্তু বিজনেস কমিউনিটি শুধুমাত্র নয় বরং আমাদের যারা জনগোষ্ঠী রয়েছেন, সাধারণ মানুষ, তাদের সাথে কাস্টমসের এই যে একটা আদান প্রদান ভাবের, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবারে হয়তো কোভিডের জন্য আমরা সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করতে পারিনি, কিন্তু এটিও কিন্তু করা হয়ে থাকে এবং এবারে জুমের মাধ্যমে অনলাইনে হচ্ছে। তো যেটি বলছিলেন যে যেহেতু কাস্টমস সাধারণত একটা রেভিনিউ ডিপার্টমেন্ট, সুতরাং অর্থাৎ বিজনেস পিপলরা কিন্তু আমাদের সাথে বেশি কানেক্টেড, কিন্তু সাধারণ মানুষও কানেক্টেড এইভাবে। যদি আমরা এর সাথে ভ্যাটের বিষয়টি আসে, কাস্টমসের সাথে ভিএটিও থাকে, অর্থাৎ আপনি যখন কোনো কিছু কেনাকাটায় যান, বিজনেস করতে যান, বা আপনি ইনডাইরেক্টলি কোনো বিজনেসের সাথে জড়িত থাকেন, আপনি কিন্তু কাস্টমসের সাথেও কিন্তু জড়িত। যে ধরেন একই পণ্য আমদানি হয়, আবার সেই পণ্য বাংলাদেশে উৎপাদিত হয়। তো এখন আপনি যখন কোনো আমদানিযোগ্য পণ্যের যখন শুল্ক কমিয়ে দেবেন, তখন কিন্তু সেটা ইনফ্লোটা বেড়ে যাবে। তাতে যেটা হয়, লোকাল শিল্প কিন্তু তখন বাধাগ্রস্ত হবে, অর্থাৎ তাদের যে প্রোডাকশন কস্ট সেটি অনুসারে তারা মার্কেটে ছাড়তে পারছে না, একটা আনইভেন কম্পিটিশন হয়। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, অনেকটা খুব ব্যারোমিটারের মতো, যে কতটুকু চাপ সৃষ্টি করলে কতটুকু উপরে উঠবে, অর্থাৎ আমাদের কিন্তু লোকাল শিল্পকে যে সুরক্ষা দেওয়া, এটা কাস্টমসের অন্যতম দায়িত্ব। তখন আমরা কি করি, অনেক সময় নিয়ামক কর, অনেক সময় কাউন্টার ভেলিং, অনেক সময় অ্যান্টি ডাম্পিং, বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করি, যার মাধ্যমে আমরা ওই আমদানিযোগ্য পণ্যটিকে কিন্তু নিয়ন্ত্রণ করি। এবং একই সাথে আপনি জানেন যে ওয়ালটন গ্রুপ, আমি নাম এমনি নিলাম, আরও কয়েকটা নামও আমরা নিতে পারি, এনার্জি প্যাক, এদের যে কাঁচামালগুলো, সেই কাঁচামালের উপরেও কিন্তু আমাদের অনেক সময় শুল্ক ছাড় দিতে হয়, যাতে দেশীয় আপনার শিল্প সহজে কিন্তু ফ্লারিশ করতে পারে। এবং
মানে আলটিমেটলি আমরা চাই বাংলাদেশ কাস্টমস বাংলাদেশকে একটা শিল্পসম্মত এবং শিল্পোন্নত দেশে পরিণত করবে। এবং এই অরুণ কুমার বিশ্বাস, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি উল্লেখ করেছেন, এই কাজটি কতটা প্রভাব মুক্ত থেকে আপনারা করতে পারেন, নাকি বিভিন্ন ধরনের প্রেশার বা চাপ অথবা নানা ধরনের বিষয় এখানে কাজ একদমই করে নয়, কিনা? কারণ আমরা জানি যে আমরা যদি এখানে কোনো ধরনের পলিটিক্যাল চাপ বলেন বা অন্য আর্থসামাজিক চাপে যদি আমরা পড়ে যাই তাহলে কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে। আলটিমেটলি আমরা, আপনি, আমরা যারা ভোক্তা তারা কিন্তু অনেক পিছিয়ে যাব এবং অনেক সমস্যার সম্মুখীন হব। সো এই ক্ষেত্রে চাপের কোনো সুযোগ নেই। আমাদেরকে ওই মেকানিজমটা মেনে যে আমদানি শুল্ক কতটুকু বাড়াতে হবে, লোকাল শিল্পকে কতটুকু সাশ্রয় দিতে হবে, একটা ডিজাইন ইয়েস। এবং এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে সব বিজনেসম্যান কিন্তু ওইভাবে জনঘনিষ্ঠ জনবান্ধব নয়। তারা কি করে, তারা আমাদের উপর প্রভাব বিস্তার করে যাতে আমরা শুল্ক বাড়িয়ে দিই। তাতে তারা কি করে, তারা এখানে জনগণের উপরে এক ধরনের একাধিপত্য কায়েম করতে পারে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কিছু কিছু পণ্য আছে যেগুলো আমাদের আমদানি না করলে আমরা যে ভোক্তার যে সুযোগ সুবিধা সেটা নিশ্চিত করতে পারি না। সো আমার দুই দিকেই নজর রাখতে হয়। যে অসংখ্য ধন্যবাদ। আমরা বিরতিতে যাব, তার আগে আপনি কিছু হয়তো যোগ করতে চাচ্ছিলেন যে এই যে চাপ প্রভাব মুক্ত থেকে কাজ করার না, বিষয়ে। এটার বিষয়ে আমার কথা হচ্ছে যে আমাদের কাস্টমস যে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ব্যবসায়িক অনেকগুলো সংস্থা, বিশেষ করে এফবিসিসিআই, ঢাকা চেম্বার্স, মেট্রো চেম্বার্স, এদের সাথে কিন্তু আমাদের সবসময় একটা যোগাযোগ থাকে। তারা তাদের অনেক দাবি দাওয়া নিয়ে আসে, তখন আমরা কিন্তু সবাইকে নিয়ে বসে কিন্তু আমরা ঠিক করি যে তাদের যে দাবি দেওয়ার ক্ষেত্রে যদি আমাদের, যেটা ও বললো যে কারো ক্ষতি হবে, কারো খুবই লাভবান হয়ে যাবে, সেটাকে একটা সমতা পর্যায়ে আনতে আমাদের কিন্তু এভরিডে জি, কোনো না কোনো অ্যাসোসিয়েশনের সাথে আমাদের মিটিং করতে হয়। এবং এই যে আমাদের মিটিংয়ের পরে আমরা ডিসিশন নেই, এবং ডিসিশনে আমরা তখন অফিসাররা বসে ঠিক করি, মানে সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক আলোচনা করা হয়। এবং এখানে আমরা অনেক মিনিস্ট্রিকেও আমরা এখানে সম্পৃক্ত করি, জি, যার জন্য যে আমরা যে চাপিয়ে দিচ্ছি, তার মানে হলো যে বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে, স্টেক হোল্ডার রয়েছে, বাণিজ্য মন্ত্রীর সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকছে, অর্থমন্ত্রী তো আমাদেরই প্যারেন্টস মিনিস্ট্রি, জি, নৌ মন্ত্রণালয়ের সাথে থাকছে। মানে প্রত্যেকটা মন্ত্রীর সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু আমরা একটা সমতা সৃষ্টি করি, সমতা সৃষ্টি করার আপনার চেষ্টা করেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনবো বিরতির পর। অরুণ কুমার বিশ্বাস, আপনার কাছে আলোচনায় আসতে চাই। আমরা বেশ কয়েকটি বিষয় আমরা আলোচনা করব। তার আগে একটু আমরা কাস্টমসের যে দক্ষতা এবং জনবল নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা রয়েছে। আমি ঠিক প্রশ্ন শব্দটা বলতে চাই না, কারণ একটি কাজ বা সেটিকে পেশাগত অবস্থায় নিয়ে আসতে গেলে নানা ধরনের পর্যায়ে অতিক্রম করেই তাকে আসতে হয়। বর্তমানে দক্ষতা এবং জনবলের বিষয়টি আমাদের দেখতে জানা। ধন্যবাদ। এটি একটা বহুল আলোচিত বিষয়, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে। আমরা অনেকেই বলতে চাই যে একটা সময় আমি যখন স্টুডেন্ট ছিলাম আমরা বলা হতো যে সরকারি চাকরি খুব আরামের, কারণ সেখানে গেলে আসলে আর দুপুরে লাঞ্চ করলেই হয়ে যায়। কিন্তু এখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমি আমাদের কাস্টমসের আসপেক্টে বলতে চাই, আপনি যদি কাস্টমস হাউসগুলোর কথা ধরেন সেখানে কিন্তু 24/7 এবং সেখানে কাউকে না কাউকে সেখানে উপস্থিত থাকতে হয়। শুক্রবার ব্যতীত অন্য সব দিন কিন্তু আপনাকে কাজ করতে হয়। ইভেন এমার্জেন্সি বা যদি প্রয়োজন পড়ে শুক্রবারও কিন্তু আমাদের কর্মকর্তাগণ কাজ বিশেষ ব্যবস্থা থাকে। এবং দক্ষতার বিষয়ে আমি কিন্তু বলবো যে এই ব্যাপারে কাস্টমস অত্যন্ত সজাগ এবং কোনো ধরনের সমঝোতার মধ্যে আমরা কিন্তু নেই। যেমন ইদানিং আপনি জানেন যে বিভিন্ন বিসিএস পরীক্ষাগুলো থেকে যারা নন ক্যাডার হয়ে আসছেন, এআরও, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, তারা বলতে গেলে যে তাদের জ্ঞান, গুণ, মেধা এদিক থেকে আপনি বুঝতেই পারছেন তারা বিসিএস কোয়ালিফাই করা ছাত্র, তারা কিন্তু এখানে প্রতি বছরই কিছু কিছু ইন করছে এবং তারা আমাদের খুব ভালো ভূমিকা রাখছে। তবে এখানে একটা জিনিস আমি নিজের তাগিদেই বলবো যে আসলে একজন লোক কতটা মেধাবী এবং মননশীল তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সে কতটা কমিটেড। অর্থাৎ সে আমাদের ডিপার্টমেন্ট, আপনি জানেন যে এই ডিপার্টমেন্ট নিয়ে অনেক হয়রানি কথা তুলতে পারবেন, অনেক কিছু বলবে, বাট আপনি যদি মনস্তাত্ত্বিকভাবে যদি আপনি যথেষ্ট নিষ্ঠা এবং অনেস্টি চর্চা করেন, যেটাকে আমরা ইন্টিগ্রিটি বলি, আর নতুন যারা প্রজন্ম তাদের থেকে তো আমরা এটা আশা করতেই পারি, কারণ তারা দেশকে দেখছে, এই দেশের মধ্যেই তারা বড় হয়ে আফটার লিবারেশন। সো আমি মনে করি যে বর্তমান সময়ে বাংলাদেশ কাস্টমস দে আর হ্যাভিং এ ভেরি গুড টাইম। আমাদের নতুন অফিসার যারা এসছেন তারা সব দিক থেকেই চৌকস, এবং এদেরকে নিয়ে এবং তাদেরকে দক্ষ করে তোলার জন্য আপনাদের ব্যবস্থাগুলো কি থাকে? এখানে বেসিক ট্রেনিং থাকে, বুনিয়াদি, এটা ভালো কথাই বলেছেন। এটা কিন্তু সারা বিশ্বে আমরা কয়েকটা দেশেও দেখে এসেছি যে এক্ষেত্রে প্রশিক্ষণে কিন্তু কোনো ব্যতিক্রম নেই, বিকল্প নেই। নির্বিকল্পভাবে আমাদের প্রশিক্ষণ প্রদান দরকার, এবং প্রশিক্ষণ একটা চলমান প্রক্রিয়া। আপনি জানেন যে আমরা প্রতি মুহূর্তেই কিন্তু শিখছি, এবং এর ক্ষেত্রে কিছু কিছু বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কিন্তু হয়ে থাকে। এখন জুমের মাধ্যমে হচ্ছে, এবং গত সপ্তাহে আমরা দেখলাম আমাদের কিছু কর্মকর্তা আমেরিকা থেকে প্রশিক্ষণ পাচ্ছেন জুমের মাধ্যমে। তবে এটা যখন ফেস টু ফেস হবে তখন এটা আরও বেশি ইফেক্টিভ হবে। অসংখ্য ধন্যবাদ অরুণ কুমার বিশ্বাস। মোহাম্মদ আসিনুল হক, আপনার কাছে আসতে চাই। আমরা যেমনটি জেনেছি মুজিব বর্ষ উপলক্ষে আপনাদের একটি বিশেষ উপহার, যেটি আপনারা কাজ করছেন, যেটি নিয়ে যে নতুন একটি আইন প্রণয়নের বিষয়টি, সেটি অনেক দূর অগ্রগতি হয়েছে, এবং সেই আইনে কি থাকছে, কি সুফল বা অন্যান্য সুবিধাগুলো কি থাকছে, এই বিষয়টি জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন।
বিষয়টা হচ্ছে যে আমরা মুজিব বর্ষে আমরা পালন করছি এবং আগামী ডিসেম্বর পর্যন্ত মুজিব বর্ষকে আমরা পালন জি। করব। তো সেই আলোকে 1969 সালে আমাদের একটা আইন, যে কাস্টমস আইন দিয়ে কিন্তু আমরা এখনো কাজ করছি। প্রায় 50 বছর হয়ে গেছে, আর বেশি হয়েছে। কিন্তু এই আইনটার বর্তমান যে আধুনিক যুগের যে ডিজিটাল সিস্টেমে আমরা কাজ করছি, সারা দেশ কিন্তু আধুনিক। অনেক আইন আছে এই আধুনিকতার সাথে তারা খাপ খাওয়াতে পারছে না। জি। যেমন ই পেমেন্টের মাধ্যমে আমরা এখন রেভিনিউ নিব, আরও অনেক কিছু আছে অনলাইনে এক্সআই কোডা যেটা সিস্টেমে আমরা বিল অফ এন্ট্রি প্রসেস করছি। এবং আমাদের একটা কথা বলি যে আমাদের পোর্ট ব্যবস্থাপনা বা আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট ভলিউম এত বৃদ্ধি পেয়েছে একটা ছোট দেশের জন্য, যেটাকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা আনাও কিন্তু একটা কঠিন কাজ। আমাদের অনেক পর্দা, যেমন সেক্ষেত্রে সেই কঠিন কাজটি করার জন্য আপনাদের ব্যবস্থাগুলো কি? ব্যবস্থার মধ্যে যখন আমরা একটা এসএ কোডাতে আমরা অটোমেশনে গিয়েছি, জি। যখন ই পেমেন্টটা হবে অনলাইনে, তারপর আমাদের নতুন আইনটা যখন হবে এবং আমাদের একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেমে আমরা যাচ্ছি, জি। কাস্টমস সিঙ্গেল উইন্ডো, এই ধরনের আমাদের অনেকগুলো প্রজেক্ট আমাদের কিন্তু অনগোয়িং। জি। এগুলো যখন বাস্তবায়ন হবে, এই অর্থ আমরা এই মুজিব বর্ষে সবগুলো বাস্তবায়নের দিকে যাচ্ছি। যদিও ডিসেম্বর মাসের মধ্যে এগুলো সব বাস্তবায়ন হয়ে যায়, আশা করছি যে আগামী অর্থ বছরটা বা আগামী বছর থেকে আমাদের যে বিশাল যে ইম্পোর্ট এক্সপোর্টের ভলিউম আমরা দেখতে পাচ্ছি সামনে, আমাদের বিশাল একটা মানে সম্ভাবনা আগামী আছে। বছর থেকে এই আইনের সুফল পাওয়া যাবে। শুধু সুফল পাওয়া যাবে না, আমাদের যে ব্যাকলগগুলো আছে এগুলোকে আমরা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবো। এবং আরেকটি প্রশ্ন আমি একটু খুব ছোট্ট করে শুনতে চাই মোহাম্মদ আহসানুল হক, সেটি হলো যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে জি, জি, তাদের জি। মতামত সাধারণত নেওয়া হয় জি, এবং জি, জি, হ্যাঁ। নিয়েই কিন্তু সে আইনের গাঁথুনিটা বা স্ট্রাকচার কম্পোজিশন দাঁড় করানো হয়। সেক্ষেত্রে আপনারা এই বিভিন্ন স্টেক হোল্ডারের মতামত নিয়েছেন কিনা, নিলে কিভাবে নিয়েছেন? না, এটা তো মতামত শুধু হয় না, আমাদের এটা নিয়ে অনেকবার আমাদের এফবিসিসির সাথে এবং আমাদের যারা ওয়ার্ল্ড ব্যাংকও আমাদের সাহায্য করেছে, আমাদের যে WCOর অনেক বিষয় এখানে আনা হয়েছে। জি। এবং WCO যে আমাদের বিভিন্ন সময়, যেমন আপনি জানেন যে সিঙ্গেল উইন্ডো যে কথাটা আমরা বলি, যে একই উইন্ডোর মধ্যে সব কাজ করতে হবে, জি। সেটাকে আমরা এই আইনের মধ্যে এনেছি। তারপর আমরা আরেকটা কাজ করেছি যেটা আপনারা মানে রিসেন্টলি আমরা করেছি, জি। সেটা হচ্ছে AEO, যেটাকে বলে অথরাইজড ইকোনমিক অপারেটর। রাইট। এই জিনিসটাকে আমরা আমাদের বাংলাদেশে চালু করেছি। অর্থাৎ কিছু প্রতিষ্ঠানকে আমরা সম্পূর্ণ অথরাইজ করে দিয়েছি যে তারা নিজেদের ইম্পোর্ট এক্সপোর্ট তারা নিজে করবে। এখানে আমাদের কোনো আমরা সুপারভাইজার আমাদের থাকবে না, ওরা নিজেরা করবে। এবং এই ধরনের কিছু প্রতিষ্ঠানকে সম্পূর্ণ দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে। এতে কিন্তু আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট খুব দ্রুত বাড়বে। অসংখ্য ধন্যবাদ অরুণ কুমার বিশ্বাস। আমরা বিরতিতে যাব, তার আগে প্রশ্নটি আপনার কাছে আমি রেখে যেতে চাই, সেটি হলো অটোমেশন নিয়ে আমরা নানা ধরনের আলোচনা শুনছি, কিভাবে এটি কাজ করছে, সুফলটি কি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনবো আপনার কাছ থেকে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক কাস্টমস দিবস 2021 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক কাস্টমস দিবস 2021 উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে। আমরা আলোচনা শুনতে চাই অরুণ কুমার বিশ্বাস আপনার কাছ থেকে। যে প্রশ্নটি বিরতির আগে আপনার কাছে রেখেছিলাম অটোমেশনের বিষয়, সেই বিষয়ে শুনতে চাই। অটোমেশন আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাজওয়ার্ড বা এরকম একটা শব্দে কিন্তু পরিণত হয়েছে, এবং অটোমেশন ইজ এ মাস্ট, কারণ ডিজিটাইজড বাংলাদেশে অটোমেশনের কোনো বিকল্প হবে না। তো যেটি আমাদের স্যার একটু আগে বলছিলেন যে অটোমেশনের কতগুলো পার্ট রয়েছে, যেমন অ্যাসাইকুডা ওয়ার্ল্ড যেটা আমরা এখন ব্যবহার করছি, অর্থাৎ অনলাইনে আপনি কিন্তু বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট রপ্তানির ক্ষেত্রে যেটা সাবমিট করতে পারেন। তারপরে যেটা হয়, আরেকটি বিষয় এখন টাচ করে যাই, AEO-তে যেটা হয়েছে অথরাইজড ইকোনমিক অপারেটর, এটা সারা বিশ্বে কিন্তু এখন চলমান। আমরা বছরখানেক আগে বুসান কাস্টম হাউস কোরিয়া আমরা ভিজিট করে আসলাম, সেখানে প্রায় 70% এরকম AEO-র মাধ্যমে হয়েছে। অর্থাৎ এটা হলো এক ধরনের বিশ্বাস স্থাপন ক্লায়েন্টের সঙ্গে, অর্থাৎ আপনি আপনার ঠিকঠাক মতো নিজ দায়িত্বে আপনি রেভিনিউ পে করবেন, এভরিথিং করবেন, আমাদের কোনো ইন্টারভেনশন থাকবে না যদি না আমরা মনে করি। তো AEO-তে যেটা হয়েছে সেক্ষেত্রে আমাদের সময় বাঁচতেছে এবং তারা খুব তাড়াতাড়ি কাঁচামাল তাদের ফ্যাক্টরি অঙ্গনে আনতে পারতেছে। আরেকটি বিষয় যে আমরা অনেক সময় আছে যে আপনি জানেন যে এক পণ্য, যেমন কিছুদিন আগে আমরা দেখলাম, এগুলো আমাদের জানা উচিত এই জন্য যে সবাই কিন্তু সঠিকভাবে বিজনেস করছে না। তারা তুলা যেটা কিনা শুল্কমুক্ত সেই পণ্যের ঘোষণা দিয়ে তারা নিয়ে এসছে অত্যন্ত দামি
পর্দার কাপড়। তো এই বিজনেস যেমন আমাদের মধ্যে সবাই কিন্তু একরকম সততার কিন্তু পরিচয় দেয় না, তো এইসব ক্ষেত্রে আমাদের কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয়। তো এখন যেটা হচ্ছে অটোমেশনে যেটি হবে, অর্থাৎ এখন আমাদের ওখানে চিটাগং কাস্টম হাউস সহ কয়েকটি বেনাপোল এবং কয়েকটি কাস্টম হাউসে কিন্তু এখন নন ইন্ট্রুসিভ, আমরা যেটাকে বলি যে আপনি যে পণ্যটা আসবে সেটাকে কিন্তু ক্ষত না করেই কিন্তু আমরা কন্টেইনার স্ক্যান করতে পারছি। কন্টেইনার স্ক্যানার এবং এমনকি মোবাইল কন্টেইনার স্ক্যানারও আসছে, অর্থাৎ আপনি ট্রাক সহ কিংবা শুধু কন্টেইনার কিন্তু সেটার মধ্যে পাস অন করলে পরে আপনি ভিতরে কি আছে জানতে পারছেন, সেটা সময় বাঁচতেছে এবং আমরা অ্যাকিউরেসি পাচ্ছি। এবং এই যে ফাঁকি দেওয়ার যে প্রবণতা এবং আপনি প্রতারণা অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে শাস্তির ব্যবস্থা কি আছে? শাস্তির ব্যবস্থা খুবই আছে, এবং আগে যেটা হতো হয়তো ফৌজদারি মামলা কম হতো, এখন শুধুমাত্র পণ্য বাজেয়াপ্ত হচ্ছে তা নয়, তার লাইসেন্স ক্যান্সেল হচ্ছে, সিএনএফ এজেন্ট এবং একসাথে ইম্পোর্টার, এবং সেই সাথে ফৌজদারি মামলা হলে তাদেরকে কিন্তু জেলে পাঠানোর ব্যবস্থাও আছে। এটা আমি খুব জোরে সোরে বলতে চাই যে যখন কোনো ঘটনা ঘটে তখন কিন্তু প্রথমত আমরা সন্দেহের তালিকায় পড়ি কাস্টমস, কিন্তু যারা এই কাজটি করছে আমাদের কিন্তু 5%-এর বেশি কিন্তু এগুলো তদারক করারও সুযোগ নেই। তাহলে বলবেন যে যাত্রী হয়রানি বেড়েছে, পণ্য হয়রানি বেড়েছে। আমরা কি করে, আমাদের এমন কোনো নবুয়তি ক্ষমতা নেই যে 95% বাকি যেটা সেটা আমরা চেক না করেই বলে দেবো যে সেখানে কি পণ্য আনা। তাহলে এই অবিশ্বাসের জায়গাটি তৈরি হলো কেন? অবশ্যই আপনি জানেন যে মানুষ কিন্তু খুবই মানুষ মাত্রই লোভী। আপনি যদি সুযোগ পান যে ফাঁকি দিলে আমার কিছু এক্সট্রা টাকা ইনকাম হবে, এটা আপনি আমি বিজনেস করলে কি করতাম আমি জানি না, বিজনেস পিপলদের মধ্যে একটা সেক্টর কিন্তু আমাদের সেই সততার জায়গাটি নিয়ে আলোচনা আছে। এটা মনস্তাত্ত্বিক প্রশ্ন, এটা আপনি শিক্ষক, আপনি আমার চেয়ে ভালো বুঝবেন। তবে একটা জিনিস বুঝতে পারছি যে আপনি এদিকে যত টাইট দিবেন ওরা কিন্তু তখন হয়রানির কথা তুলবে যে হয়রানি করা হচ্ছে, কিন্তু আমাদের ওটুকু হয়রানি করতে হবে যাতে আমি আমাদের জাতীয় যে রেভিনিউ সেটা সুরক্ষা দিতে পারি, এবং সেই জন্যই অটোমেশনের প্রয়োজন এসছে। ই পেমেন্ট হলে যেটা হয়, রিসেন্টলি আমি দেখেছি কিছু চালান জালিয়াতি হয়েছে, যখন হাতে চালান লেখা হয় চালান জালিয়াতি হয়েছে। এটা হবে না যখন আপনি ইলেকট্রনিক্যালি পেমেন্ট করবেন, তখন চালানও থাকবে না, চালানের কোনো জালিয়াতিরও সুযোগ থাকবে না। সো আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই মুজিব বর্ষের মধ্যে এমন একটা অবস্থা আমরা কায়েম করতে পারবো যেখানে কেউ যদি চায়ও যে দুরভিসন্ধি করবে বা মানি লন্ডারিং করবে, সেই সুযোগটা কিন্তু অনেকাংশেই কমে আসবে। একটা হলো প্রতারণার উদাহরণগুলো বা চিত্রগুলো কিন্তু আমরা দেখছি, একই সাথে কম বেশি হয়রানির বিষয়টি কিন্তু অভিযোগ আমরা পাচ্ছি জাতীয় গণমাধ্যমে কম বেশি, সেটি হয়তো আগের তুলনায় অনেক কমেছে। কিন্তু এর মধ্যে আসলে কোনো গ্যাপ আছে কিনা, এটি আমাদের সবসময় আমাদের জানার আগ্রহ থাকে যে আসলে এই যে হয়রানির কথা যারা বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য করছেন তারা বিভিন্ন সময় যে হয়রানির কথা বলেন, তাদের স্বার্থে আঘাত আনলে তারা হয়রানির কথা বলেন যে আমাকে হয়রানি করা হচ্ছে, এর মধ্যে কোনো গ্যাপ আছে কিনা সেটা আমরা জানতে চাই। না, গ্যাপ বলতে আমরা যেটা বুঝি যে বাংলাদেশে প্রত্যেক বছর হাজার হাজার টন পণ্য আমদানি হচ্ছে, হাজার হাজার টন পণ্য রপ্তানি হচ্ছে। এই ভলিউমটাকে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে যে হয়রানির যে অভিযোগটা, এটা কিন্তু একদম এটার পার্সেন্টেজ 1 থেকে 2%। জি, এবং এটাকে কিন্তু হাইলাইট করা হয়, কিন্তু আমার যে অল্প জনবল অবকাঠামো আমার নাই বললেই চলে বিভিন্ন ক্ষেত্রে, সেই অবকাঠামোর অভাব, জনবলের অভাব, আমার ব্যাংকিং সেক্টরে নানা ধরনের সীমাবদ্ধতা, এগুলোকে কাটিয়ে, এবং আপনার একটু অরুণ যেটা বললো, আমরা কিন্তু বিভিন্ন কাস্টম হাউসে আমরা 7 দিন এবং 24 ঘন্টা আমরা বসে আছি। আমাদের প্রথম দিকে বলা হয়েছিল যে আপনারা শুক্র শনি খোলা রাখবেন, আমাদের প্রচুর কাজ আমরা রেখেছি। যদি আপনি খোঁজ নেন দেখবেন শুক্রবার দিন আমাদের অফিসাররা বসে আছে, ইম্পোর্টাররা বা এরা কিন্তু নেই। তো আমরা কিন্তু বসে আছি তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। এখন তারা যদি না এসে যদি বলে যে আমরা কালকে পারি নাই সঠিক টাইমে পণ্য আমদানি রপ্তানি করতে, এই ধরনের ছোটোখাটো, কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার ডিলিংস হচ্ছে এভরিডে, কিভাবে হচ্ছে, কিভাবে সম্ভব হচ্ছে? তো এটাকে যদি আমরা একটু নেই যে আমার হয়রানি যদি সেভাবে দেখেন যে 5 থেকে 10% হয়রানি হতে পারে, আমার যেখানে 90% আমি সেবা দিতে পারছি, 10% তো এখানে আমাদের এই গরিব দেশের জন্য এটা তো কনসিডার করতেই হবে, এবং সেটিও কাটিয়ে ওঠার জন্য আপনাদের এবং সেটা যাতে না থাকে, এটা জিরো করা যায়, সেদিকে কিন্তু আমরা ধাবিত হচ্ছি। আপনাদের ব্যবস্থা আছে, সেই দিকে আপনারা ধাবিত হচ্ছেন। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে একবার শেষ মন্তব্য শুনতে চাই অরুণ কুমার বিশ্বাস, বিশেষ করে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, এই সেবার সাথে যারা জড়িত, তাদের উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য কি থাকবে? আমি খুবই আশাবাদী মানুষ, আমি আশা পোষণ করতেই পছন্দ করি। তো যেই হয়রানিগুলো করার কথা বলা হলো, এটা আপনি জানেন যে হাতের 5টি আঙুল সমান নয়, টুকটাক হয়রানি থাকতেই পারে, এবং এটা ওই যে যেটি
বললাম যে হয়তো মেধা মননের ঘাটতি নেই, হয়তো ইচ্ছা বা ডেডিকেশনস কমিটমেন্টের কিছু ঘাটতি থাকতে পারে, তবে সেটা অঙ্গুলিমেয়। এটাকে আমি খুব গুরুত্বের সাথে ওইভাবে আমি হাইলাইট করতেও চাই না। তবে এটা ঠিক যে এটা একটা টু ওয়ে চ্যানেল, এই ইন্টারফেসটা আমাদের তৈরি করতে হবে। বিজনেস পিপলরা তারা মনে করবে সৎভাবে বিজনেস করবেন, এবং আমাদের যারা কর্তা ব্যক্তি বা আমাদের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও চেষ্টা করবেন কীভাবে একটা ব্যবসা বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে পারি, আমরা কি করে সৎ ব্যবসায়ীকে আরও বেশি ব্যবসার সুযোগ প্রসারের সুযোগ দেওয়া করে যায়। দিতে পারি। অসংখ্য ধন্যবাদ অরুণ কুমার বিশ্বাস। আপনার শেষ মন্তব্য শুনতে চাই মোহাম্মদ আহসানুল হক। শেষ মন্তব্য হচ্ছে যে আজকের এই আন্তর্জাতিক কাস্টম দিবসে আমি আমার বাংলাদেশের সকল ইম্পোর্টার এক্সপোর্টারদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা যে একটা ভয়াবহ সময় এখন কাটিয়ে উঠতে চাচ্ছি, প্যান্ডেমিক সময়, আমাদের সরকারের যথেষ্ট এখানে তার অবদান আছে যে এটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা প্রচেষ্টা করছি। আমাদের এই আজকের এই দিবসের আমাদের প্রতিপাদ্য বিষয় হবে, আসুন আমরা সবাই মিলে এই সংকটটাকে আমরা মোকাবেলা করি। জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আহসানুল হক এবং অরুণ কুমার বিশ্বাস, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আন্তর্জাতিক কাস্টমস দিবস 2021 উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বিজয় টিভির সাথেই থাকুন।